ভিউয়ার্স, সিপাহী বিদ্রোহের 2 পর্বের শেষ অংশে আজ আপনারা জানবেন এই বিপ্লব সফল না হওয়ার কারণগুলি। বিপ্লব ব্যর্থ হওয়ার পর কী পরিণতি ভোগ করতে হয়েছিল বিদ্রোহী নেতাদের, আর এই বিপ্লবের স্বল্পমেয়াদী বা সুদূরপ্রসারী ফলাফলই বা কী হয়েছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহ, যা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবেও পরিচিত, ভারতীয় উপমহাদেশের এক অবিস্মরণীয় অধ্যায়। এটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের বিরুদ্ধে এক সশস্ত্র প্রতিরোধ, যা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনা বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই বিদ্রোহের পিছনে বহুবিধ কারণ ছিল, যার মধ্যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সামরিক বিষয়গুলো অন্যতম। এছাড়াও অন্যান্য অনেক বিষয় আছে, তবে এগুলি ছিল প্রধান। এর ফলাফল ছিল সুদূর প্রসারী, যা ভারতের রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনে। বিদ্রোহের শুরুতে ইংরেজরা বেসামাল হয়ে পড়লেও তাদের চিরাচরিত কূটকৌশল আর ষড়যন্ত্র তত্ত্ব প্রয়োগ করে পরিস্থিতি আস্তে আস্তে তাদের নিজেদের অনুকূলে নিয়ে নেয়। তাছাড়া প্রশিক্ষিত সমর কৌশলের মাধ্যমে তারা বিদ্রোহী সিপাহীদের মনোবল ভেঙে দিতে সক্ষম হয়। ইংরেজ সেনাবাহিনী বার্মা রেজিমেন্ট, যেটা ছিল খুবই চৌকস সেনাবাহিনী, সেটাকে এখানে নিয়ে আসা হয়েছিল তখন বিদ্রোহ দমনের জন্য। পর্যায়ক্রমে ব্যারাকপুর, মিরাট প্রভৃতি বিদ্রোহ দমনের পর অন্যান্য বিদ্রোহগুলিও দমন করতে সক্ষম হয় ইংরেজরা বিভিন্ন কৌশলে। আর এই দমন হয় অত্যন্ত অমানবিকভাবে এবং নির্মমভাবে। বহু নিরপরাধ নরনারী, শিশু, বৃদ্ধকে নির্বিচারে হত্যা করা হয়। বিদ্রোহীদের অনেকে পালিয়ে যায় তখন, আবার কেউ কেউ আত্মগোপন করে, আবার অনেকে ইংরেজদের হাতে ধরাও পড়ে। যারা ধরা পড়ে তাদের পরবর্তীতে ফাঁসি হয়, কারো হয় যাবজ্জীবন, আবার কারো হয় দ্বীপান্তর অর্থাৎ নির্বাসন। বিদ্রোহী সিপাহীদের সাহায্য করার অপরাধে ফারুকাবাদের নবাব তাফাজ্জুল হোসেন খানকে বন্দী করা হয়েছিল। কিছুদিন তাকে কারাগারে রাখার পর মক্কায় পাঠিয়ে দেওয়া হয় নির্বাসনে। বিদ্রোহ সমর্থন করার কারণে ক্ষমতাচ্যুত হন মোগল শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে দেওয়া হয় বার্মার রেঙ্গুনে। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন পরে। মঙ্গল পাণ্ডে ছিলেন এই সিপাহী বিদ্রোহের অন্যতম নায়ক। মূলত মঙ্গল পাণ্ডের মাধ্যমেই 1857 সালের এই বিদ্রোহের সূচনা হয়েছিল। ইংরেজ বাহিনীর হাতে ধরা পড়ার পূর্বে নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। ধরা পড়ার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে বিচারের আওতায় আনা হয়েছিল। বিচারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে। প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মঙ্গল পাণ্ডের। মূলত জনসাধারণের মনে ভীতি সঞ্চারের জন্য এই ধরনের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হতো তখন। নানা সাহেব কানপুরের সিপাহীদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সংগঠিত করেছিলেন। ব্রিটিশ বাহিনী কানপুর দখল করে নেওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে নেপালে পালিয়ে যেতে সক্ষম হন। 1859 সালে তিনি সেখানে মারা যান। তবে তার সঠিক মৃত্যুর সময় ও স্থান সম্বন্ধে মতপার্থক্য রয়েছে। বেগম হজরত মহল। সিপাহী বিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন লখনৌতে। লখনৌতেই তিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার বাহিনী নিয়ে। তবে শেষ পর্যন্ত পরাজিত হয়ে নেপালে আশ্রয় নেন। 1879 সালে কাঠমান্ডুতে তার মৃত্যু হয়। ঝাঁসির রানী লক্ষ্মীবাই অসাধারণ সাহসিকতার সাথে এই যুদ্ধে সামিল হয়েছিলেন। লক্ষ্মীবাই তার বাহিনীর সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন। ব্রিটিশ বাহিনীর সৈনিকেরা ছিল প্রশিক্ষিত এবং শৃঙ্খলাবদ্ধ। লক্ষ্মীবাইয়ের বাহিনী তাদের আক্রমণ সহ্য করতে পারেনি। আক্রমণের 3 দিন পর ব্রিটিশ সৈন্যদল তার দুর্গের দেয়ালে ফাটল ধরিয়ে ঝাঁসি শহরটি দখল করে নেয়।
এর পূর্বেই এক রাতে দুর্গের দেয়াল থেকে তার দত্তক নেওয়া সন্তান সহ লাফ দিয়ে লক্ষ্মীবাঈ প্রাণ রক্ষা করেন। ওই সময় তাকে ঘিরে রেখেছিল তার নিজস্ব একটি দল, যার অধিকাংশ ছিল নারী সদস্য। 17 জুন 1858 সালে ফুলবাগ এলাকার কাছাকাছি কোটাহ কি সেরাইয়ে রাজকীয় বাহিনীর সাথে পূর্ণোদ্যমে যুদ্ধ চালিয়ে নিহত হন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। ঝাঁসি এবং লক্ষ্মীবাঈকে মুক্ত করতে 20,000 সৈনিকের নিজস্ব একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন অন্যতম বিদ্রোহী নেতা তাতিয়া তোপি। তিনি ছিলেন নানা সাহেবের সেনাপতি। ইংরেজদের হাতে বন্দী হওয়ার পর 1859 সালের 18 এপ্রিল সিপ্রিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৌলভী আহমেদুল্লাহ শাহ ফয়জাবাদ থেকে লখনৌ চলে আসার পথে 30 জুন 1857 খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনীর সাথে প্রচণ্ড লড়াই করেন। এই যুদ্ধে তিনি কিছুটা আহত হন। পরবর্তীতে আহমেদুল্লাহ শাহ পূবায়নের রাজা জগন্নাথ সিংয়ের ষড়যন্ত্রের শিকার হন। ইংরেজ সরকার তার মাথার মূল্য 50,000 রূপো মুদ্রা ঘোষণা করে সে সময়। জুনের প্রথম দিকে পূবায়নের রাজা জগন্নাথ সিং মাওলানার কাছে লিখিত একটি পত্রে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের কৌশল নির্ধারণের জন্য পূবায়নে আসার আমন্ত্রণ জানান। রাজার ষড়যন্ত্র বুঝতে না পেরে মাওলানা তার অল্প কিছু সংখ্যক যোদ্ধাসহ 5 জুন রওনা হন পূবায়নের উদ্দেশ্যে। কিন্তু সেখানে পৌঁছে তিনি দেখতে পান শহরের প্রধান ফটক বন্ধ। দীর্ঘ অপেক্ষার পর রাজা জগন্নাথ সিং তার ভাইসহ আসে শহরের মূল দরজায়, মেন ফটকে, এবং সেখানে আসার পর আচমকা জগন্নাথ সিংয়ের ভাই মাওলানার বুক বরাবর গুলি চালালে হাতির পিঠেই তার মৃত্যু হয়। পরে তার মাথা কেটে ইংরেজ অফিসারদের কাছে পাঠিয়ে দেয় রাজা জগন্নাথ সিং। পরদিন সকালে তার কর্তৃত্ব মস্তক শহরের কোতোয়ালি দরজার উপর লটকে থাকতে দেখা যায়। সিপাহীদের এই বিদ্রোহ সফল না হওয়ার অনেকগুলি কারণ ছিল। ভারতের অনেক স্বাধীন রাজ্য সিপাহীদের সহযোগিতা করেনি, বরঞ্চ অনেক ক্ষেত্রে তারা ইংরেজদের সহযোগিতা করেছে। সমরাস্ত্রের দিক থেকে ভারতীয়রা ব্রিটিশদের তুলনায় অত্যন্ত দুর্বল ছিল। তাছাড়া তখনকার যোগাযোগ ব্যবস্থা ব্রিটিশদের নিয়ন্ত্রণে থাকার কারণে সিপাহীরা যোগাযোগ সমন্বয়হীনতার মধ্যে পড়ে যায়, যেটা তাদের দুর্বার গতি অনেকটাই স্তিমিত করে দেয়। আরও একটি কারণ ছিল মোগল সাম্রাজ্য এবং মারাঠাদের নিয়ে। মোগল সাম্রাজ্য এবং মারাঠার মধ্যে চিরকালই একটা বৈরিতা ছিল, যার রেশ এই যুদ্ধের মধ্যেও এসেছে। নানা সাহেব ছিলেন মারাঠা বীর আর বাহাদুর শাহ ছিলেন মোগল শেষ সম্রাট। তাদের মধ্যকার দ্বন্দ্ব বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করেছিল অনেকখানি। তবে বিভিন্ন দুর্বলতার মধ্যেও আন্দোলনের পরাজয়ের অন্যতম কারণ ছিল ব্রিটিশদের কূটকৌশল। তারা কোনো কোনো ক্ষেত্রে ভীতি প্রদর্শন করে, আবার কোনো কোনো ক্ষেত্রে পুরস্কারের প্রলোভন দেখিয়ে ভারতীয়দেরকে তাদের পক্ষে ফেরাতে সক্ষম হয়েছিল। বিভিন্ন সময়ে বিদ্রোহী নেতাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল ব্রিটিশরা, যার প্রলোভনে পড়ে অনেক রাজা বা শাসকেরা ইংরেজদের সহযোগিতা করেছিল। 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় এবং ভারত সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে চলে আসে। 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হিসাবে ঘোষিত হন। ভারতের শাসনভার গভর্নর জেনারেলের উপর ন্যস্ত করা হয়, যিনি ভারতে রানীর প্রতিনিধি হিসাবে ছিলেন। বিদ্রোহ যদিও ব্যর্থ হয়, তবে এটি ভারতের রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনে। এই বিদ্রোহ ভারতীয়দের মধ্যে ঐক্য ও সংহতিবোধ জাগিয়ে তোলে, যেটা পরবর্তীকালে স্বাধীনতার জন্য খুবই ফলপ্রসূ ছিল এবং উদ্বুদ্ধকারী ছিল। ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ চেতনার বিকাশের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য চেতনা ফিরে পেয়েছিল এই বিদ্রোহের মাধ্যমে। বিদ্রোহের পর ব্রিটিশরা ভারতীয় সেনাবাহিনীর মধ্যে পুনর্গঠন করে। তারা মার্শাল রেস নীতি অনুসরণ করে, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে সেনাবাহিনীতে নিয়োগ দেয়, যেমন গোর্খা, শিখ, ডোগরা ইত্যাদি জাতি। আর অন্যদিকে কিছু সম্প্রদায়কে সেনাবাহিনী থেকে বাদ দেয়, তাদের মধ্যে আছে বাঙালি আর মাদ্রাজি। এছাড়াও সেনাবাহিনীতে ভারতীয় ও ব্রিটিশ সৈন্যের আনুপাতিক হার পরিবর্তন করে আর ভারতীয় সৈন্যদের উপর ব্রিটিশ অফিসারদের নিয়ন্ত্রণ বাড়িয়ে দেয়। সিপাহী বিদ্রোহের বিপ্লবীদের স্মৃতিচিহ্ন ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক। ইংরেজদের শাসন, শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে সেনাদের আত্মত্যাগের এক জ্বলন্ত সাক্ষী এই পার্কটি। 1857 সালের 22 নভেম্বর ইংরেজ মেরিন সেনারা ঢাকার লালবাগের কেল্লায় দেশীয় সেনাদের নিরস্ত্র করার জন্য আক্রমণ করে। যুদ্ধে আহত ও পালিয়ে যাওয়া সিপাহীদের ধরে এনে সংক্ষিপ্ত কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিচারের পর 11 জন সিপাহীকে এই জায়গায় এনে প্রকাশ্য ফাঁসি দেওয়া হয়। স্থানীয় লোকদের মধ্যে ভীতি সঞ্চারের জন্য লাশগুলি বহুদিন ধরে এই পার্কের বিভিন্ন গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণের পর এই ময়দানের নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক। 1957 সালের আগ পর্যন্ত পার্কটি এ নামেই পরিচিত ছিল। 1957 সালের পরে সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী উপলক্ষে এখানে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় এবং এর নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। সেই থেকে এই নামেই পরিচিত এই জায়গাটি। ভিউয়ার্স, আজ এখানেই শেষ করব। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আবার দেখা হবে, ভালো থাকবেন, ধন্যবাদ।